আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ হত্যা মামলার রায় ঘোষণা আজ। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে। দ্বিতীয় দিনের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর। সমাধানে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় নৌ উপদেষ্টা। বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে লিটনের ধূমকেতু একাদশের প্রতিপক্ষ আকবরের দুরন্ত একাদশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৬ মরদেহ পোড়ানো সহ ৭ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আজ। ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল বেলা 12:30টার দিকে এই রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনাল থেকে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। গ্রেফতার ৮ আসামিকে এরই মধ্যে হাজির করা হয়েছে আদালতে। ১৬ আসামির মধ্যে এই মামলায় গ্রেফতার আছেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, এএসপি শাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এসআই আব্দুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল চৌকদার। তবে সাবেক সংসদ সদস্য সাইফুল সহ ৮ জন এখনও পলাতক। মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। প্রসিকিউশনের দাবি, মামলাটি প্রমাণে অকাট্য তথ্য উপস্থাপন করেছেন তারা। এদিকে অভিযুক্তদের নির্দোষ দাবি করে তাদের খালাস চেয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। চলে যাচ্ছে সেখানে। সরোয়ার, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি জানেন যে ট্রাইব্যুনালে আজকে যে রায় ঘোষণা করা হবে, এটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার তৃতীয় রায়। এর আগে 2টি রায় হচ্ছে, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর প্রথম রায় এটি। বেলা 12:30টার দিকে আগেই বলা হয়েছে রায় ঘোষণা করা হবে, এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের আশেপাশে ভালোই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ঢোকার সময় দেখেছি সেনাবাহিনী আছে, র্যাব আছে, বিজিবিও আছে, পুলিশ তো আছেই। সবকিছু মিলিয়ে আসামিদেরকে আনা হয়েছে, আর হয়তো আধা ঘন্টা পরেই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে এবং তারপরে রায় ঘোষণা করা হবে। আপনাকে বলে রাখি, এই মামলার অভিযোগ হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 5ই আগস্ট সাভার থানার সামনে, সাভার যেখানে থানার সামনে 5 জনকে গুলি করা হত্যা করা হয় এবং 1 জন গুরুতর আহত ছিল। এই 6 জনকে একটি ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যেটি ভিডিও সারা দেশে ভাইরাল হয় এবং বেশ নৃশংসতার যেই স্বাক্ষর আছে এই মামলায়। এছাড়া 4 আগস্ট 1 জনকে গুলি করে হত্যা হয়, যদিও 5 আগস্ট 6 জন এবং 4 আগস্ট 1 জন 7 জন, মোট 7 জন আসামির 7 জন আসামিকে হত্যার অভিযোগ আনা হয়। এখানে 16 জন আসামি আছে, তার মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম আছেন এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ বাকি সবাই আসলে পুলিশ কর্মকর্তা। তো এর মধ্যে 8 জন পলাতক আছেন সাইফুল সহ, আর 8 জন গ্রেপ্তার আছেন, তাদেরকে আনা হয়েছে। এর মধ্যে 1 জন আফজালুল হক, তিনি আবার রাজসাক্ষী আছেন। তো প্রসিকিউশনের যে প্রত্যাশা এবং আসামি পক্ষের আইনজীবীদের প্রসিকিউশন পক্ষ থেকে তারা সর্বোচ্চ শাস্তি দেবে ট্রাইব্যুনাল, আর আসামি পক্ষের আইনজীবীদের আশা হচ্ছে তারা প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন, তার আসামি খালাস পাবে। এখন রায় কি হয় সেটার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। সমাধানে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকাল থেকে বিক্ষোভ করছেন আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। পণ্য খালাসের জন্য আসা জাহাজগুলো ঠায় দাঁড়িয়ে। কন্টেইনার টার্মিনালগুলোতে যন্ত্রপাতির অপারেটররাও কাজে যোগ দেয়নি। বন্দরে পণ্য পরিবহনকারী যানবাহন প্রবেশ বন্ধ আছে। ইয়ার্ড থেকে কন্টেইনার ও পণ্য খালাস হচ্ছে না। 19টি আউটডক থেকে বন্দরে কন্টেইনার পরিবহনও বন্ধ। এর আগে বন্দর এলাকায় নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। বেলা 11টার কিছু আগে কার্যক্রম পরিদর্শন শেষে বন্দর থেকে বের হওয়ার সময় উপদেষ্টার গাড়ি শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়ে। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কড়া নিরাপত্তায় উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের বন্দর ভবনে নিয়ে যাওয়া হয়। পরে বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নৌ উপদেষ্টা। আন্তর্জাতিক, নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুয়ারা রাজ্যের 2টি গ্রামে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 162 জনকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গল ও বুধবার ওরু এবং নুকু গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। হামলার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন, বন্দুকধারীরা গ্রামের বাসিন্দাদের
হাত বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। ঘরবাড়ির দোকানপাটে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বুধবার এই ঘটনা নিশ্চিত করেন স্থানীয় পার্লামেন্ট সদস্য মোহাম্মদ ওমর বায়ো। তিনি জানান, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে জড়িত লাকুরাওয়া নামের একটি সশস্ত্র গ্রুপ এই হামলা চালিয়েছে। যদিও এখন পর্যন্ত কেউই এই ঘটনার দায় স্বীকার করেনি। হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিহতের সংখ্যা 170 জনের বেশিও বলে হতে পারে জানিয়েছে সংস্থাটি। ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক চলছে। প্রথম দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র। বৈঠক চলছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। আলোচনাকে সফল দাবি করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। একই প্রতিক্রিয়া জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া ইউক্রেনের প্রতিনিধি রুস্তম উমেরভ। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে বাস্তবসম্মত আলোচনা হয়েছে। টানা প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধ বন্ধে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হবে আজ। ক্রিকেট। অদম্য বাংলাদেশ টি-20 কাপ ক্রিকেট মাঠে গড়াচ্ছে আজ। 3 দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ধূমকেতু একাদশ খেলবে দুরন্ত একাদশের বিপক্ষে। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। শনিবার ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এবারের আসরে দর্শক হয়ে থাকতে হবে টাইগারদের। তাই ফাঁকা সময়টা কাজে লাগাতে অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামে নতুন টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। বিশ্বকাপে না খেলতে পারায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দেয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত লিটন দাসের ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ এবং আকবর আলীর দুরন্ত একাদশ। 4 ম্যাচের এই টুর্নামেন্ট ম্যাচ ফি ও প্রাইজ মানি মিলিয়ে বিসিবির মোট ব্যয় 2,56,50,000 টাকা। 5, 6 ও 7 ফেব্রুয়ারি হবে গ্রুপ পর্ব। ফাইনাল হবে 9 ফেব্রুয়ারি। লিগ পর্বে 3টি ম্যাচ শেষে শীর্ষ 2 দল খেলবে ফাইনালে। চ্যাম্পিয়ন দল 1 কোটি ও রানার্স আপ দল পাবে 40 লাখ টাকা প্রাইজ মানি। ম্যাচ ফি ও দলীয় প্রাইজ মানির বাইরে ব্যক্তিগত পুরস্কারও থাকছে। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে 1 লাখ টাকা। টুর্নামেন্টে সেরা ক্রিকেটার পাবেন 5 লাখ টাকা। পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারের জন্য থাকছে 3 লাখ টাকা করে পুরস্কার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।